নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সহেলি ফ্রেন্ডস ফর এভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ঋষিহাটে আমাদের দ্বিতীয় দিন। ভোর ভোর উঠেই দেখতে চেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু ভাগ্য অপ্রসন্ন, আকাশে মেঘ, কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। তাতে কি হয়েছে, এই গরম গরম দার্জিলিং টি দিয়ে আমাদের সকালটি কিন্তু বেশ ভালো করে শুরু হলো। সকালের নরম রোদ গায়ে মেখে চা খেতে খেতে সকলে মিলে মনাইকে নিয়ে আমরা মেতে উঠলাম। আর কি নড়তে পারছে না, ও চোখ বন্ধ করে দিয়েছে। ও পুরো আরামে বোধহয় চোখটা বন্ধ করে দিয়েছে। এবার খেল দেখাবে তো, ছেড়ে দিলেই আমি জানি। সকাল 8:30টার মধ্যে হাতে গড়া রুটি, তরকারি, আচার আর ডিম সেদ্ধ দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আজ আমরা সারাদিন দার্জিলিংয়ে ঘুরব। প্রথমেই আমরা সকলে মিলে চলে এলাম গঙ্গা মাইয়া দেখতে। গঙ্গা মাইয়া হলো একটা পার্ক। দার্জিলিংয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, অর্থাৎ ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গল, এইগুলো সব কিছুকে নিয়ে একটা পার্ক যদি হয়, তাহলে সেই পার্কের নাম হবে গঙ্গা মাইয়া। একটা প্রাকৃতিক ঝোড়ার দুই পাশকে সুন্দর করে বাঁধিয়ে দুটো রাস্তা করে দেওয়া হয়েছে। আপাতত ঢুকে দেখলাম নিচের দিকে যাওয়ার রাস্তাটা এই ধস নামার ফলে বন্ধ হয়ে আছে। সুতরাং আমরা এই মুহূর্তে নিচের দিকে এদিক দিয়ে যেতে পারবো না। সেটা যেতে গেলে আর একটা রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে। আর উপর দিকে যাওয়ার রাস্তাটা কিন্তু এইভাবে সুন্দর করে দেখা যাচ্ছে। দেখুন, এই ঝোড়ার পাশেই পুরো রাস্তাটা কি সুন্দর স্টোন দিয়ে সমান করে বাঁধানো, আর ইতস্তত ছড়িয়ে নানান রকম ফুলের গাছ, মাঝে মাঝেই কিছু বসার জায়গা। এছাড়াও সুন্দর করে পুরো বাগানটা সাজানো। আর মাঝে মাঝেই এক পাশ থেকে আরেক পাশে, মানে ঝোড়ার একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য এইরকম কিছু ব্রিজ করা আছে। এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, ছবি তোলার জন্য আইডিয়াল। আর মাঝে মাঝে নানান রকম নাম না জানা ফুলে ভরে আছে পুরো বাগানটা। কি সুন্দর এই বেগুনি রঙের ফুলগুলো। আর মাঝখান দিয়ে বয়ে চলেছে ঝিরঝিরে এক চঞ্চল ঝোড়া। মেন গেটের সামনে গাড়ি পার্ক করে আমরা প্রত্যেকে টিকিট কেটে ঢুকেছি এই পার্কে। তবে এখানে যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে এখানকার পরিবেশ। এত নির্জন নিরিবিলি পার্ক আমি আগে কখনো দেখিনি। ট্যুরিস্ট বলতে শুধুই আমরা। কাজেই পুরো পার্কে এই প্রকৃতির সঙ্গে, নদীর সঙ্গে, বন জঙ্গলের সঙ্গে একটা অদ্ভুত মিতালি আমাদের গড়ে উঠল। আর একদম নিজেদের মতো করে কখনো ঝোড়ার কাছে নেবে, কখনো ঝোড়ার জলে পা দিয়ে সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এরকম পরিবেশে মাঝে মাঝেই আমাদের ভিতরকার ছেলে মানুষটা জেগে ওঠে। তাই এখানে আমরা সবাই ছেলে মানুষ হয়ে গেছি। বেশ খানিকটা সময় গঙ্গা মাইয়াতে কাটানোর পর আবার আমাদের গাড়ি ছুটে চলল আমাদের পরবর্তী ডেস্টিনেশন রক গার্ডেন। এইবার তাহলে সবাই মিলে চলো রক গার্ডেন। রক গার্ডেনের গেটের সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, কাজেই গাড়িটাকে একটু আগে ছেড়ে দিয়ে আমরা প্রত্যেকে হেঁটে এগিয়ে গেলাম রক গার্ডেনের মেন গেটের দিকে।
রক গার্ডেন হলো দার্জিলিংয়ের একটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। যারাই দার্জিলিং বেড়াতে আসেন তারা কিন্তু অবশ্যই রক গার্ডেন একবার না একবার ঘুরে যান। 80-এর দশকে রাজনৈতিক কারণে দার্জিলিং যখন কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে, তখনই দার্জিলিংকে আরও পর্যটনমুখী করার জন্য এই রক গার্ডেন নির্মাণ করা হয়েছিল। এই গার্ডেনটিও মূলত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই ঝর্ণাটিকে কেন্দ্র করেই চারপাশটা সুন্দরভাবে সাজিয়ে একটা পার্ক তৈরি করা হয়েছে পাহাড়ের ওপর। পাহাড়ে রেলিং দিয়ে সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে যাতে মানুষ নিচ থেকে ওপর পর্যন্ত একদম জলপ্রপাতের সামনে পর্যন্ত অনায়াসে চলে যেতে পারেন। এখানে আমাদের মতো আরও অনেক মানুষকে আমরা পর্যটক হিসেবে দেখলাম, আর দু চোখ মেলে দেখলাম একদম ওপর থেকে দাঁড়িয়ে সামনের দিকের অখণ্ড প্রাকৃতিক সৌন্দর্য। এরপর রক গার্ডেনকে বিদায় জানিয়ে আমরা চলে যাব দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গাটিতে। আমরা এখন মেলে ঘুরতে এসেছি। মেলে দার্জিলিং বললেই যে কথাগুলো মনের মধ্যে ভেসে ওঠে তার মধ্যে অন্যতম হলো দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যাল হলো দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটা পর্যটন স্থান। এই পাহাড়ের উপর একটা বিশাল বাঁধানো চত্বর, এইটাই হলো দার্জিলিং ম্যাল। এখানে একসঙ্গে বহু মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন। নানান ধরনের মানুষ ব্যস্ত, কেউ বা শুধুই সময় কাটাতে এসে বসে আছেন এই পাহাড়ের ধারে রাখা বেঞ্চগুলোতে। আর এখান থেকেই দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে, যদিও সে এখন মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। চারদিকে ইতস্তত ছড়িয়ে ঘোড়া, অনেক মানুষ, বাচ্চারা বিশেষ করে ঘোড়ায় চাপছে। আর দার্জিলিংয়ের এই ম্যালের পিছনের দিকের যে রাস্তাটা, সেটা ধরেই আমরা এগিয়ে গেলাম মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দির মূলত শিবের মন্দির, আর এর রাস্তাটা মানে মন্দিরের প্রবেশের রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে উঠে গেছে। এই হোটেলটা হলো দার্জিলিংয়ের একটা হেরিটেজ হোটেল। পাহাড়ের ঢাল বেয়ে এঁকে বেঁকে আমরা উঠে চলেছি মহাকাল মন্দিরের দিকে। আর মন্দিরে ঢোকার আগেই দেখুন কি অসাধারণ একটা অপত্য স্নেহের ছবি, মা আর বাচ্চার চিরাচরিত আদর। আমরা পায়ে পায়ে চলে এলাম মন্দির চত্বরে। এখানে দেখলাম পুরোহিত মশাইরা নিজেরাই সকলের কপালে এরকম ত্রিশূল এঁকে দিচ্ছেন। আর তারপরেই ঘুরে দেখলাম এই পুরো মন্দির চত্বর। যারা পুজো দিতে চান তারা এক জায়গায় জুতো খুলে রেখে আর একটু ওপরে উঠে মূল মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। কোলাহলবিহীন, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি এই মন্দির চত্বর মনে ভক্তিভাব এনে দেবেই দেবে। মহাকাল মন্দির দর্শন করে ফেরার পথে আমরা ম্যালে আরেকবার এসেই দেখতে পেলাম কবি ভানুভক্তের স্ট্যাচু। সেই স্ট্যাচুকে পিছনে রেখে আর একবার পুরো ম্যালে চোখ বুলিয়ে নিয়ে এবার এগিয়ে চলব। প্রচণ্ড খিদে পেয়েছে, ঘড়িতে দুপুর 2 বেজে গেছে, তাই আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। দ্য ওয়াশিংটন এই রেস্টুরেন্টের নাম আমরা আগে শুনেছি এখানকার মোমো আর চিলি পর্ক এখানে ভীষণ
ফেমাস। তো চিলি পর্কের দিকে যাইনি, আমরা সকলে অর্ডার করেছি মোমো, আর রিয়া নিয়েছে এক বাটি থুপ্পা। পাহাড়ে এসে পাহাড়ি খাবার খাওয়ার আনন্দই আলাদা, কি বলেন? যাই হোক, দুপুরের খাওয়া শেষে আমরা আমাদের আজকের অন্তিম ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। বেশ বিকেল হয়ে গেছে, ঘড়িতে প্রায় 3:30, আর আকাশে মেঘের কারণে মনে হচ্ছে যে তাড়াতাড়ি অন্ধকার নেমে যাবে। আমরা এখন এসে গেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ঢুকতেই আমাদের 50 টাকা এন্ট্রি ফি দিতে হলো, আর তারপরেই প্রবেশের ছাড়পত্র মিলল। দার্জিলিংয়ের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই বাতাসিয়া লুপ। সামনেই দেখতে পাচ্ছেন বাতাসিয়া লুপের সেই চিরপরিচিত ছবি। এটা স্মৃতিসৌধ গোর্খা রেজিমেন্টের। গোর্খা রেজিমেন্টের যে সমস্ত অফিসাররা শহীদ হয়েছেন তাদের স্মরণ করে এই স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। আর এই বাতাসিয়া লুপের ভিতরে এই স্মৃতিসৌধর চারদিকে যে বাগান, সেটা যেন অসম্ভব সুন্দর। দেখুন, যেদিকে তাকাচ্ছি গোলাপ আর গোলাপ, গোলাপের কি অসাধারণ ভ্যারাইটি, চোখ জুড়িয়ে যায়। আর এত সুন্দর করে চারদিকের পুরো বাগানটা সাজানো যে মন এমনিতেই ভালো হয়ে যায়। যদিও আমাদের একটু দুঃখ যেন বারে বারেই ফিরে ফিরে আসছে। সামনেটা পুরো মেঘ আর কুয়াশাতে ঢাকা, যদিও সেটা দার্জিলিংয়ের একটা চিরাচরিত ভাইব দিচ্ছে, কিন্তু তবুও আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে এই শেষ বেলাতেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখতে পেতাম। যাই হোক, বারবারই বলি, কাঞ্চনজঙ্ঘাটা অনেকটাই ডিপেন্ড করে লাকের উপর। হয়তো এবারে আমাদের লাক এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য নেই, তবু এইখানে এসে আমরা দুই বন্ধুতে এই বাতাসিয়া লুপে যেন ফিরে পেলাম আমাদের ছেলেবেলাকে। এখানে এসে বন্ধুর সঙ্গে থেকে যেহেতু মনের বয়স অনেকটাই কমে গেছে, সেই জন্য ভেতরের ছেলে মানুষটাও কোথায় জানি মাথাচাড়া দিয়ে উঠল। আর তাই দুজনে মিলে সেই ছোটবেলার খেলা, লাইন ধরে ব্যালেন্স করে চলা, বেশ দুজনে মিলে কিন্তু এনজয় করলাম। আমি তো অত ভালো পারি না, কিন্তু এলসা অনেকটা রাস্তা ব্যালেন্স করে সুন্দরভাবে চলল। আর এইভাবেই ফিরে পেলাম আমাদের হারিয়ে যাওয়া ছেলেবেলাকে। হঠাৎ দেখি আমাদের একদম অবাক করে দিয়ে আমাদেরই চোখের সামনে দিয়ে বাতাসিয়া লুপের ভেতর ঢুকে পড়েছে একটা টয় ট্রেন। কি সুন্দর হেলে দুলে দু কামরার ছোট্ট ট্রেনটা পু পা করে বাঁশি বাজিয়ে আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে গেল বাতাসিয়া লুপ। সে পৌঁছে যাবে তার নির্দিষ্ট স্টেশনে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মূলত টয় ট্রেন নামেই পরিচিত। এটি একটি 2 ফুট গেজের রেলওয়ে পথ, যা কিনা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের মধ্যে চলাচল করে। এই টয় ট্রেনের সঙ্গে কিন্তু আজও জড়িয়ে আছে একটা ব্রিটিশ সেন্টিমেন্ট। ভাবুন তো, সেই 1879 থেকে 1881 সালের মধ্যে, অর্থাৎ সেই ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল প্রায় 88 কিলোমিটার দীর্ঘ এই হেরিটেজ রেলপথটি। পাহাড়ের বুক ছিঁড়ে এঁকে বেঁকে হেলে দুলে কু ঝিকঝিক ঝিকঝিক করতে করতে দু কামরার ছোট্ট এই খেলনা ট্রেনটা আজও কিন্তু বহন করে চলেছে দার্জিলিংয়ের ঐতিহ্যকে।
আর আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আমাদের আনন্দকে একদম 3 গুণ করে দিয়ে শুধু একটা নয়, পরপর 3-3টে টয় ট্রেন এসে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল বাতাসিয়া লুপ ঘিরে। আর মাঝের ট্রেনটা তো কয়লার ইঞ্জিন, সেখান থেকে কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, একদম যেন সেই দার্জিলিংয়ের টয় ট্রেনের ছবিটা চোখের সামনে আঁকা হয়ে গেল। সবাই টয় ট্রেনে উঠেছি, ইনি একমাত্র যিনি অদীক্ষেতা করছিলেন না ট্রেন নিয়ে। আমি নিবেদিতাকে উঠে পড়েছি। নিবেদিতাকে পেয়েই যাবে, এখান থেকে আর নিবেদিতা যাবে কোথায়? একটু তুমি বলো এই বাচ্চা বেলাকার আবেগলাপনাটা কেমন লাগলো আমরা যে করলাম, বলো। আমি অবাক হয়ে যাচ্ছি এই বয়সে ছুটি করে এসে ট্রেনে উঠলাম। আমি তো টয় ট্রেন যাবো বলে পড়েই যাচ্ছি। শোনো, মহুয়া আলটিমেট ট্রেনের ছবি তুলতে ট্রেনে চাপা পড়েই পড়ে যাচ্ছে। আমি বললাম একটা কাজের কাজ করবি, জীবনানন্দ দাসের মতো ট্রামে চাপা পড়ে না, টয় ট্রেনে। কোথায় মারা গেছিস? টয় ট্রেনে চাপা। দিনের শেষে বাতাসিয়া লুপে এইভাবে দৌড়দৌড়ি করে টয় ট্রেনে ওঠার যে আনন্দ, সেটা আমাদের মনের মধ্যে একটা চিরকালীন মিষ্টি স্মৃতি হয়েই রয়ে যাবে। অনেক দিন পর এইভাবে ছেলেবেলাকে ছুঁয়ে দেখা, এটা সত্যি একটা বড় পাওনা এবারের ট্রিপে। যাই হোক, এখন আমরা ফিরে চলেছি আবার হোমস্টের দিকে। আজকের সারাদিনের ঘোরা শেষ। আর দেখুন, পুরো রাস্তাটা কুয়াশা আর মেঘে ঢাকা, সেই যেন দার্জিলিংয়ের কুয়াশাচ্ছন্ন রাস্তা হাতছানি দিয়ে ডাকছে। আর অন্ধকার রাস্তার মধ্যে আমরা এগিয়ে চলেছি। জঙ্গলের রাস্তাটা পেরোতেই দেখলাম যেখান থেকে গ্রাম শুরু হয়েছে সেখানে মানুষজন তাদের বাড়িঘরদোর সাজিয়েছেন দীপাবলির আলোয়। ভারী চমৎকার লাগলো এই আলোকসজ্জা। আজ ঋষিহাটে আমাদের শেষ রাত। আগামীকাল আমরা ফিরে যাব আবার সমতলের উদ্দেশ্যে। শ্রীরামপুরের উড়ান ট্রাভেলার্স গ্রুপ নারী শক্তির ধ্বজা উড়িয়ে ঘুরে বেড়ান এনারা। আমরা তাদের পেয়ে সত্যি অত্যন্ত আনন্দিত এবং খুব মধুর সময় আমাদের কেটেছে এই বিদায় বেলায়। আমাদের সত্যি খুব বিষণ্ণ লাগছে। হোমস্টে থেকে বিদায় নেওয়ার সময় হোমস্টের ওনার বিদ্যুৎ দা আমাদের জন্য আয়োজন করেছিলেন একটা সুন্দর ফেয়ারওয়েলের। বিদ্যুৎ দা সবার হাতে সেই সম্বর্ধনা তুলে দিলেন। সত্যি এই ফেরার সময় মনটা ভারী হয়ে গেল, কারণ এই প্রথম কোনো হোমস্টের মালিককে দেখলাম আমরা চলে আসার সময় তার চোখে জল। এত আন্তরিকতা সত্যি মন ছুঁয়ে যায়। তবে আবারও নিশ্চয়ই কখনো ফিরে আসব এই আন্তরিকতার টানে, পাহাড়ের হাতছানিতে, এই পাহাড় ভ্রমণে। চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে।